কন্ট্রাক্ট অফ বেলমেন্ট কাকে বলে? কন্ট্রাক্ট অফ বেলমেন্ট হচ্ছে এমন একটা চুক্তি। কন্ট্রাক্টের বেলমেন্টের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, যেটা আমরা কন্ট্রাক্ট টুতে থ্রু আউট পড়ে আসছি। কন্ট্রাক্ট টুতে আমরা যা যা পড়ছি তার মানে হচ্ছে স্পেশাল কন্ট্রাক্ট, বা এগুলো একদম ফ্ল্যাট যেরকম চুক্তি হয়ে থাকে সেইগুলো নয়, সেগুলো ছাড়া কিছু বিশেষত্ব সম্পন্ন কিছু চুক্তি। তো দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড অ্যাজ নট জেনারেল বাট স্পেশাল কন্ট্রাক্ট। ওই জন্য এটাকে স্পেশাল বা আলাদা করে বিশেষ রকমের চুক্তি বলে। তো বেলমেন্ট কাকে বলে বলার আগে একটা ছোট উদাহরণ দিয়ে রাখি, ব্যাপারটা সহজে বোঝা যাবে যে বেলমেন্ট কাকে বলে। যদি আমি কোনো জিনিস, যে কোনো জিনিস একটা লোককে কোনো পারপাসে দিলাম, অবভিয়াসলি পারপাসটা থাকতে হবে, মানে এমনি এমনি দিলাম এটা হতে পারে না। তো কোনো পারপাসে দিলাম, তাহলে সাপোজ আমি সারাতে দিলাম, আমার বাইক সারাতে দিলাম, আমার স্কুটি সারাতে দিলাম, আমার সাইকেল সারাতে দিলাম, আমার জামা কাপড় সেলাই করতে দিলাম, বা হোয়াট এভার ইট মেবি, মোবাইল সারাতে দিলাম, যা খুশি হতে পারে। তো ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে, আমি যখন জিনিসটা দিচ্ছি সেই মোমেন্টে আমি হচ্ছে জিনিসটার মালিক, যাকে দিচ্ছি তার কিছু বিশেষ ক্ষমতা আছে বলেই তাকে দিচ্ছি, যাতে করে সে সেটাকে সারিয়ে আমাকে দিতে পারে। তাহলে এই সারিয়ে দেওয়ার কনসেপ্টটাই হচ্ছে অ্যাকচুয়ালি বেলমেন্ট। এবার একটু নামগুলো বুঝে নিই, তাহলে পাশাপাশি রেখে বুঝতে আরও সুবিধা হবে। এই সারিয়ে দেওয়ার চুক্তিটা হচ্ছে কন্ট্রাক্ট অফ বেলমেন্ট। চুক্তিটা হচ্ছে সারিয়ে দেওয়ার। একজনের জিনিস, যে জিনিসটা দিচ্ছে সে সেই বস্তুর মালিক হতেও পারে, নাও হতে পারে। তাহলে যদি মালিক হয় বা না হয়, যে সারাতে দিচ্ছে তাকে বলা হচ্ছে বেলার, ঠিক আছে? এবং ধরে নেওয়া হচ্ছে সেই জিনিসটার মালিক, আর যাকে দিচ্ছে সে হচ্ছে বেলি। সো যদি শর্টে আমরা বুঝতে চেষ্টা করি যে কন্ট্রাক্ট অফ বেলমেন্টটা কী, তাহলে সেটাকে আমি এভাবে বলতে পারি, when a person is giving a particular thing to another for a specific purpose, and when the purpose is over, the person giving it shall be liable to satisfy the amount claimed by the person who solved the purpose. মানে আমি যাকে সারাতে দিলাম সে তো ফ্রিতে সারিয়ে দেবে না, সে জিনিসটা সারাতে গেলে আমাকে কি করে দিতে হবে, তাহলে সে আমার জিনিসটা সারিয়ে দেবে, আমি তাকে টাকা দেবো, কনসিডারেশন অ্যামাউন্ট। উইদাউট কনসিডারেশন এনি কন্ট্রাক্ট ইজ ভয়েড। তাহলে সেখানে এই কথাটাই বলা থাকবে, বা এটাই বলছে এখানে। ইন জেনারেল তুমি যেটা চাইছো বা যেটা বলছো সে সেটা করে দেবে, কিন্তু সেখানে তোমাকে পেমেন্ট করতে হবে, তোমার টাকা দিতে হবে, ঠিক আছে? তাহলে এই টাকা দেওয়ার যে ব্যাপারটা, তাহলে টাকা কখন দেবে? অবশ্যই যখন পারপাসটা সলভ হয়ে যাবে তখন। কে জিনিসটা দিচ্ছে, হয় জিনিসটার ওনার, অথবা যে যার কাছে আপাতত জিনিসটা আছে সে। কাকে দিচ্ছে? যে সারিয়ে দিতে পারবে, যার সেই স্কিল আছে, যার সেই দক্ষতা আছে তাকে। তাহলে যে দিল সে হচ্ছে বেলার, যাকে দিল সে হচ্ছে বেলি, এবং এই পুরো চুক্তিটাকে বলছে কন্ট্রাক্ট অফ বেলমেন্ট। বোঝা গেল? তো এইবার চলে এলাম হচ্ছে সেকশন 148 অফ বেলমেন্ট, চ্যাপ্টার 9। বেলমেন্ট, বেলার অ্যান্ড বেলি ডিফাইন্ড। এ বেলমেন্ট ইজ আ ডেলিভারি অফ গুডস বাই ওয়ান পার্সন টু অ্যানাদার। একটা বেলমেন্ট হচ্ছে ডেলিভারি অফ গুডস, যেখানে একজন ব্যক্তি আরেকজনকে কিছু একটা ডেলিভারি করছে, কোনো একটা জিনিস যেটা আমি সারাতে দিচ্ছি সেটা আমার ডেলিভারি করতে হচ্ছে, সেই জিনিসটাকেই বলছে ডেলিভারি অফ গুডস বাই ওয়ান পার্সন টু অ্যানাদার ফর সাম পারপাস। এখানে নির্দিষ্ট কিছু পারপাস থাকতে হবে। আপন এ কন্ট্রাক্ট দ্যাট দে শ্যাল ওয়েন দ্য পারপাস ইজ অ্যাকমপ্লিশড। মানে অবশ্যই একটা পারপাস থাকতে হবে, পারপাস আছে এরকম অবস্থায় একজন ব্যক্তি আর একজনকে কোনো একটা জিনিস দিল। ওয়েন দ্য পারপাস ইজ অ্যাকমপ্লিশড, যখন পারপাসটা শেষ হয়ে যাচ্ছে, কমপ্লিট হয়ে যাচ্ছে। বি রিটার্নড অর আদারওয়াইজ ডিসপোজড অফ, হয় জিনিসটাকে ফেরত দিয়ে দেওয়া হবে যে দিল তাকে, অর আদারওয়াইজ ডিসপোজড অফ, মানে যে জিনিসটা দিচ্ছে সে যদি আমায় অন্য কোনো কাজ করে দিতে বলে বা অন্য কোথাও পৌঁছে দিতে বলে, তাহলে সেইভাবে ডিসপোজড অফ করে দেওয়া হবে বলে ধরা হবে, ডিসপোজড অফ।
ঠিক আছে, disposed of according to the directions of the person delivering them, মানে যে জিনিসগুলো ডেলিভারি করেছিল সে যেভাবে ডাইরেকশান দেবে, যাকে ডেলিভারি করেছিল সে সেই অনুযায়ী যে জিনিসগুলোকে মানে পৌঁছে দেবে। হয়ে গেল। দ্য পার্সন ডেলিভারিং দ্য গুডস ইজ কল্ড দ্য বেলার, যে জিনিসগুলো দিচ্ছে তাকে বলছে বেলার। দ্য পার্সন টু হুম দে আর ডেলিভার্ড ইজ কল্ড দ্য বেলি, যাকে দেওয়া হচ্ছে সে হচ্ছে বেলি। এক্সপ্লেনেশন, ইফ এ পার্সন ইজ অলরেডি ইন পজিশন অফ দ্য গুডস of other contracts to hold them as a belly, he thereby becomes the belly and the owner becomes the bearer of such goods, although they may not have been delivered by way of bailment. এখানে একটু টুইস্টিং গল্প বললো একটা, বলছে ইফ এ পার্সন ইজ অলরেডি ইন পজিশন অফ দ্য গুডস, যদি যাকে জিনিসটা দেওয়ার কথা সে সেই জিনিসটার অলরেডি পজিশনে আছে, মানে সেই জিনিসটা অলরেডি তার কাছেই আছে। অফ আদার কন্ট্রাক্টস, কেন আছে? অন্য কোনো চুক্তি তার সঙ্গে আমার থাকতে পারে, সেই কারণে হয়তো জিনিসটা আমি তাকে দিয়ে রেখেছি। টু হোল্ড দেম অ্যাজ বেলি, মানে সে হয়তো বেলি হিসেবে জিনিসটা অলরেডি হোল্ড করছে। হি দেয়ার বাই বিকামস দ্য বেলি, মানে যখন আমি এই নতুন করে এই বেলমেন্টের পারপাসটা তার কাছে নিয়ে এলাম তখন অটোমেটিক সে হয়ে গেল কি? বেলি। দ্য ওনার বিকামস দ্য বেলার, জিনিসটার যে মালিক সে হয়ে গেল বেলার। অফ সাচ গুডস, সেই গুডসটার বেলার। অলদো দে মে নট হ্যাভ বিন ডেলিভার্ড বাই ওয়ে অফ বেলমেন্ট, মানে সেক্ষেত্রে তাদের মানে বেলমেন্টের পার্ট হিসেবে যে ডেলিভারি করার ব্যাপারটা সেটা যদি নাও থাকে তাহলে সেই চুক্তি যখন হচ্ছে সেই চুক্তির মাধ্যমেই আমার ডেলিভারিটা হয়ে যাচ্ছে বলে ধরা হবে, যেখানে আলাদা করে ডেলিভারি করার কোনো প্রয়োজন এখানে নেই। এখানে একটা উদাহরণ দিয়ে দিই। আমি আমার একটা বন্ধুকে একটা গাড়ি ব্যবহার করার জন্য দিয়েছি। সে বলে যে ভাই দেখ আমার এমার্জেন্সি আছে, কয়েকদিনের জন্য গাড়িটা দে। এবার ঘটনাচক্রে আমার বন্ধুটি হচ্ছে একটা গ্যারেজের মালিক। তাহলে সে যখন আমায় গাড়িটা ফেরত দিতে আসবে বলে ফোন করেছে, যে বলছে যে আমার কাজ হয়ে গেছে, তোর গাড়িটা কোথায় দিতে হবে বল। তখন আমি তাকে বললাম যে ভাই তুই আমায় গাড়িটা দিস না, তুই একটা কাজ কর, তুই গাড়িটাকে আমার সার্ভিসিং করে দে। তাহলে বেলমেন্টের ক্ষেত্রে ডেলিভারিটা আমায় করতে হতো, এখানে ডেলিভারি আমি করছি না। তাহলে ডেলিভারি আমি যদি না করি তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? স্টিল যেহেতু কন্ট্রাক্ট অফ বেলমেন্টের এলিমেন্টটা এখানে উপস্থিত আছে, তাই জন্য সেই ক্ষেত্রে এটাকে আমি কন্ট্রাক্ট অফ বেলমেন্ট বলবো। ঠিক আছে, কি করে বলছি? কারণ আমি পারপাসটা চেঞ্জ করে দিচ্ছি। প্রথমে দিয়েছিলাম তাকে ব্যবহার করার জন্যে, আর ফেরত নেওয়ার আগে বলছি ভাই তুই আমার সার্ভিসিং করে তারপরে দে। তাহলে সেটা হয়ে গেল বেলমেন্ট, ডেলিভারি ছাড়া। এই গেল সেকশন 148। একবার পড়ে দেখে নে, যেহেতু শুরু সেকশন ভালো করে বুঝবি, না বুঝলে আবার জিজ্ঞেস করবি। পরের সেকশনে চলে এলাম, সেকশন 149, ডেলিভারি টু বেলি হাউ মেড। আমি ডেলিভারি কি করে করব, বা বেলির কাছে আমার জিনিসটা কীভাবে পৌঁছাবো, যে কাজে আমি জিনিসটাকে বেলির কাছে দিতে চাইছি। হাউ শুড আই ডেলিভার, কীভাবে আমি ডেলিভার করব। দ্য ডেলিভারি টু দ্য বেলি মে বি মেড বাই ডুইং এনিথিং which has the effect of putting the goods in the possession of the intended belly or of any person authorized to hold them on his behalf. যে কোনো রকমে আমি আমার জিনিসটা যদি বেলির কাছে পৌঁছে দিই, যে কোনো রকম, যে কোনো মানে যে কোনো, আমি নিজে গিয়ে দিয়ে আসতে পারি, তাকে বলতে পারি যে ভাই তুমি এসে নিয়ে যাও, আমার লোককে দিয়ে আসতে পারি, তার লোক এসে আমার থেকে নিয়ে যেতে পারে, আমার লোক গিয়ে তার লোককে দিয়ে আসতে পারে, তার লোক এসে আমার লোকের থেকে নিয়ে যেতে পারে, হোয়াট এভার ইট মে বি, মানে যে কোনোভাবে তার কাছে জিনিসটা পৌঁছানো নিয়ে কথা। সে যদি একবার পেয়ে যায় দেন ইটস ডান, দেন দ্য ডেলিভারি ইজ মেড। ওকে, সেকশন 150, বেলার্স ডিউটি টু ডিসক্লোজ ফল্টস ইন গুডস বেল্ট। বেলার্স ডিউটি, বেলার মানে কে? যে জিনিসটা দিচ্ছে। টু ডিসক্লোজ ফল্টস, আমার জিনিসটার মধ্যে কিছু একটা খারাপ হয়েছে আমি বুঝতে পারছি, বাট কী জন্য হয়েছে আমি জানি না, বাট কী খারাপ হয়েছে সেটা তো জানবো। আমার গাড়িটা ঠিকঠাক চলছে না, গিয়ার চেঞ্জ করতে পারছি না, ব্যাক গিয়ার নিচ্ছে না, বা স্টার্ট থেকে হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে কী টাইপের প্রবলেম হচ্ছে
that must be disclosed by the beller to the belly if it is known to the beller. বেলার যদি সেই ব্যাপারটা জানতো তাহলে অবশ্যই বেলারকে সেই জিনিসটা ডিসক্লোজ করতে হতো। ফলস ইন গুডস বেল্ট, যে জিনিসটা আমি বেলমেন্টে দিচ্ছি সেই জিনিসের মধ্যে যদি কোনো ফল্ট থেকে থাকে সেটাকে আমায় জানাতে হতো। কি বলছে? দ্য বেলার ইজ বাউন্ড টু ডিসক্লোজ টু দ্য বেলি ফলস ইন দ্য গুডস বেল্ট অফ হুইচ দ্য বেলার ইজ অ্যাওয়্যার অ্যান্ড হুইচ মেটেরিয়ালি ইন্টারফেয়ার উইথ দ্য ইউজ অফ দেম। মানে তোমার জিনিসটা ব্যবহার করতে গেলে তোমার মধ্যে যা যা প্রবলেম দেখা যাচ্ছে বা জিনিসটার মধ্যে যা যা প্রবলেম আছে বলে তুমি জানো, সেটাকে তোমায় বেলিকে জানিয়ে দিতে হবে। কারণ বেলি সেটা সারাতে গিয়ে হতে পারে কোনো দুর্ঘটনা ঘটে যায়। যেমন আমি বলতে পারি আমার ফোনে চার্জ করতে গেলে ফোনটা খুব গরম হয়ে যাচ্ছে, বা ফোন থেকে স্পার্ক বেরোচ্ছে, যেই আমি চার্জে দিচ্ছি ফোন থেকে স্পার্কলিং হয়েছে, আমি 2-3 বার দেখে আর দিইনি। এবার আমি সেটা যদি না বুঝি, এবার যে সারাতে যাবে তাদের সেই যেই চার্জে দিয়ে দেবে তো তাহলে ফোন তো বাস্ট হতে পারে, তো সেই জিনিসটা তো বুঝিয়ে দিতে হবে, বা অ্যাটলিস্ট ওয়ার্নিং দিয়ে দিতে হবে যে এটা করার আগে তুমি এটা দেখে নেবে। তো সেরকম অফ হুইচ বেলার ইজ অ্যাওয়্যার, মানে যেটা অবশ্যই বেলার যেই সম্পর্কে অবহিত বা যে বেলার যেই সম্পর্কে জানে। অ্যান্ড হুইচ মেটেরিয়ালি দেয়ারফোর উইথ দ্য ইউজ অফ দেম, মানে সেক্ষেত্রে জিনিসটাকে ইউজ করতে গেলে যেটার প্রয়োজন আর কি। অর এক্সপোজ দ্য বেলি, অথবা বেলিকে এক্সপোজ করে দেবে টু এক্সট্রাঅর্ডিনারি রিস্ক, মানে যেটা বেলি ঠিক করতে গিয়ে যদি সেটাকে জিনিসটা হাতে নেয় তাহলে বেলির ক্ষেত্রে সেটা একটা রিস্কের কারণ হয়ে যাবে। অ্যান্ড ইফ হি ডাজ নট মেক সাচ ডিসক্লোজার, এবং বেলার যদি সেই ডিসক্লোজারটা না করে, বেলার যদি সেই ডিসক্লোজারটা না করে, হি ইজ রেসপন্সিবল ফর ড্যামেজ অ্যারাইজিং টু দ্য বেলি ডাইরেক্টলি ফ্রম সাচ ফল্টস। মানে কি বললো, যদি বেলির কোনো ক্ষতি হয় সেই না বলে দেওয়া ফল্টের ফলে, তাহলে সেই ফল্টের জন্য দায়ী থাকবে কে? দায়ী থাকবে হচ্ছে আমার বেলি, বেলার, সরি, বেলির ফল্টের জন্যে, মানে বেলির ক্ষতির জন্যে বেলার দায়ী থাকবে। হলো, এরপরে বলছে ইফ সাচ গুডস আর বেল্ড ফর হায়ার দ্য বেলার ইজ রেসপন্সিবল ফর সাচ ড্যামেজ whether he was or was not aware of the exercise of such faults in the goods belt. এখানে একটা এক্সট্রা কন্ডিশন দিল, বলছে কি যদি বেলার সেই জিনিসটা বেলিকে দেওয়ার মাধ্যমে কোনো আর্নিং করে বা আয় করে বা ভাড়া দেয়, তাহলে সেক্ষেত্রে বেলার সেই জিনিসটার প্রতি, জিনিসের মধ্যে যদি কিছু খারাপ থেকে থাকতো বা না থাকতো, যেটা সে জানতো অথবা না জানতো, সেক্ষেত্রে কোনো ক্ষতি যদি বেলির হয় তাহলে বেলি অবশ্যই দায়ী হবে। মানে আমি একটা গাড়ি ভাড়া দিলাম, ভাড়া দিয়ে আমি উল্টে রিটার্ন পাচ্ছি, তাহলে যখনই আমি রিটার্ন পাবো তখন এটা পরিষ্কার যে আমার এটা এক্সপেক্টেড যে আমি গাড়িটাকে ভালো অবস্থাতেই দিচ্ছি। এবার দেখা যাচ্ছে যদি আমি গাড়িটাকে ভালো অবস্থায় মানে দিই কি না দিই, আর আমি জানতামও না হয়তো জিনিসের ভেতরে কোনো খারাপ ছিল যার ফলে বেলির ক্ষতি হলো, সেই ক্ষতির দায় কিন্তু আমায় নিতে হবে। ইফ আই আর্ন ফ্রম দ্যাট কাইন্ড অফ বেলমেন্ট, বেলমেন্টের ক্ষেত্রে যদি আমি আর্ন করি। ইলাস্ট্রেশন, এ লেন্স আ হর্স হুইচ হি নোজ টু বি ভিসিয়াস। এ একটা ঘোড়াকে ভাড়া দিল যেটা সে জানতো যে ঘোড়াটা পাগল, ঠিক আছে, ভিসিয়াস মানে খ্যাপাটে আর কি, পাগল। টু বি, বিকে দিল। হি ডাজ নট ডিসক্লোজ দ্য ফ্যাক্ট দ্যাট দ্য হর্স ইজ ভিসিয়াস, সে এই ব্যাপারটাকে ডিসক্লোজ করলো না যে ঘোড়াটা পাগল। দ্য হর্স রানস অ্যাওয়ে, ঘোড়াটা পালালো। বি ইজ থ্রোন অ্যান্ড ইনজিওর্ড, বিকে ফেলে দিল এবং যার ফলে বি আহত হলো। এ ইজ রেসপন্সিবল টু বি ফর ড্যামেজ সাস্টেন্ড, এক্ষেত্রে বি এর প্রতি দায়বদ্ধ হবে, বিকে তাকে কম্পেনসেশন দিতে হবে। কেন? তার কারণ সে ভাড়া দিয়েছিল, তার ভাড়া পেয়েছে তার জন্য। এবার সে যদি, এখানে বলছে জানতো, সে যদি নাও জানতো, স্টিল হি উড হ্যাভ বিন। এ হায়ারস এ ক্যারেজ অফ বি, এ বি এর একটা মানে মালগাড়ি টাইপ বা ম্যাটাডোর এরকম কিছু একটা ভাড়া নিল। দ্য ক্যারেজ ইজ আনসেফ, ক্যারেজটা রিস্কি ছিল। দো বি ইজ নট অ্যাওয়ার অফ ইট, যদিও বি সেই ব্যাপারে জানতো না। অ্যান্ড এ ইজ ইনজিওর্ড, বি ইজ রেসপন্সিবল টু এ ফর দ্য ইঞ্জুরি। মানে আগেরটায় বললো বেলার জানতো, বি এর এক্সাম্পলে বললো বেলার জানতো না। দুটোর ক্ষেত্রেই সে দায়ী হচ্ছে। কেন? প্রথমটাতেও সে টাকা নিয়েছিল, দ্বিতীয়টাতেও টাকা নিয়েছিল, কিন্তু প্রথম ক্ষেত্রে যদি সে না জানতো ব্যাপারটা তাহলে হয়তো তার রেসপন্সিবিলিটি সেইভাবে থাকতো না, কিন্তু যেহেতু সে জানতো
অবভিয়াসলি তাকে লায়াবিলিটি নিতে হবে, ঠিক আছে।